ওয়েলকাম টু দ্য লেকচার 4। লেকচার 4-এ আমরা ডিসকাস করবো বলেছিলাম যে আমরা লেকচার 4 ডিসকাস করবো যে মেকানিজম অফ নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, অর্থাৎ এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন বুঝলাম, নিউক্লিওফাইল বুঝলাম, লিভিং গ্রুপ বুঝলাম, সাবস্ট্রেট বুঝলাম, কিন্তু SN1 এবং SN2 এই দুটো কথা কেন বলেছে সেটা আমরা বুঝিনি। তো আমরা এখন আলোচনা করবো যে SN1 এবং SN2 এই দুটো কথা কেন বলা হয়েছে। সেটা হচ্ছে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো বিক্রিয়ার তার রেটকে মাপা যায়, রেট অর্থাৎ কী হারে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে টাইমের রেসপেক্টে কীভাবে কনভার্ট হচ্ছে সেটাকে তার রেট দিয়ে এক্সপ্রেস করা হয়। এবং একটা রিঅ্যাকশন একাধিক ধাপে হতে পারে, বাট তার রেটটা মাপতে গেলে সব থেকে যে স্লোয়েস্ট যে ধাপ, যে স্লোয়েস্ট স্টেপ, সেই ধাপটার রেসপেক্টে কিন্তু আমরা রেটটাকে জেনারেলি মেজারমেন্ট করি। এবং এই স্লোয়েস্ট স্টেপটাতে যেহেতু আমরা রেট মেজারমেন্ট করি তাকে বলা হয় RDS বা রেট ডিটারমিনিং স্টেপ। কি বুঝলাম? যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, ফর এনি রিঅ্যাকশন কি হয়, আমাদের মাল্টিপল স্টেপ হতে পারে, মাল্টিপল স্টেপস আর পসিবল, স্টেপস পসিবল, যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা হতে পারে, মাল্টিপল স্টেপস পসিবল হচ্ছে। আর রেটটা কি, রেট অফ এনি রিঅ্যাকশনটা কি জিনিস? রেট হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন of reactant or product বলতে পারে with respect to change in time, change in time, বা কেউ কেউ বলতে পারে বিক্রিয়ার রেট সমান সমান, বিক্রিয়ার রেট সমান সমান বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আমার হাতে লেখা খুব সুন্দর, একটু বুঝে নেবে কষ্ট করে, হ্যাঁ, মুখে মুখে বলে দিচ্ছি ওই জন্য। রেট মানে কি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট বাই চেঞ্জ ইন টাইম, অথবা বাংলায় বলা হয় বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। অর্থাৎ যে কোনো বিক্রিয়াতে কতটা, ধরো তোমার রেট তো জানো, তুমি যদি রেট জানো, যখন একটা রিঅ্যাকশন ফাস্টার রেটে হয়, অর্থাৎ তার মানে কি অতি দ্রুত তোমার রিঅ্যাক্ট্যান্টটা প্রোডাক্টে চলে যাবে, তাড়াতাড়ি রিঅ্যাকশন হবে। কোনো একটা রিঅ্যাকশন এরকম যদি হয়, তার রেট যদি খুব স্লো হয়, তার মানে সেটা সারাদিন ধরে হতে পারে, দুদিন ধরে হতে পারে, 1 বছর ধরে হতে পারে। তো রেটটা জানাটা খুব দরকার, বিকজ রেটের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে কখন বিক্রিয়াটা শেষ হবে। এগুলো, এই সমস্ত ইনফরমেশনগুলো পাওয়া যায়। যদিও আমরা এই ব্যাপারগুলো কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে রেট নিয়ে তখন আমাদের আবার আলোচনা হবে, সবাই ইন্টারলিঙ্কড অ্যাকচুয়ালি। তো যাই হোক, তাহলে রেটটা তুমি কখন মাপবে? যদি এরকম হয় কোনো একটা রিঅ্যাকশনের একাধিক ধাপে হচ্ছে এবং সমস্ত ধাপ এত ফাস্ট হচ্ছে, তুমি তোমার মেজারমেন্ট করার যে ক্ষমতা তার আগেই হয়ে গেল। ধরো তুমি চোখের পলক খুলতে না খুলতেই কারো যদি চেঞ্জ হয়ে যায়, কোনো রকম একটা পরিবর্তন ঘটে, তুমি কিন্তু সেই পরিবর্তনটা বুঝতে পারবে না, তুমি কিন্তু সেই পরিবর্তনটা বুঝতে পারবে না। অর্থাৎ চেঞ্জ যে হচ্ছে সেটা তোমাকে দেখতে তো হবে যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তার জন্য তার রেটটা একটু স্লো হওয়া উচিত বা গতিটা একটু কম হওয়া উচিত, তবে তো তুমি মাপতে পারবে। তাহলে কোনো বিক্রিয়ার মধ্যে যদি একাধিক ধাপ থাকে, সেই একাধিক ধাপের মধ্যে সবথেকে স্লোয়েস্ট স্টেপ যেটা সবথেকে ধীরগতি সম্পন্ন, একমাত্র সেই ধাপেই তুমি বিক্রিয়ার রেটটাকে মেজারমেন্ট করতে পারো। আর সেটাকেই বলা হয় RDS বা রেট ডিটারমিনিং স্টেপ বা স্লোয়েস্ট স্টেপ অফ দ্য রিঅ্যাকশন। তার মানে যে কোনো বিক্রিয়ার রেট মেজারমেন্টের ক্ষেত্রে স্লোয়েস্ট স্টেপটাই দরকার। তার মানে এই যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনসগুলো হয় তাদেরও নিশ্চয়ই একাধিক ধাপ থাকতেই পারে, তার মধ্যে নিশ্চয়ই একটা অন্ততপক্ষে একটা ধাপ এমন আছে যেটাকে বলা হয় স্লোয়েস্ট স্টেপস আছে নিশ্চয়ই, বা সবথেকে স্লো স্টেপ আছে একটা নিশ্চয়ই। সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেগুলো হচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়া যেগুলো হচ্ছে, তাদের একটা নিশ্চয়ই স্লো স্টেপ আছে। সেই স্লো স্টেপটাকেই আমরা বলি RDS বা রেট ডিটারমিনিং স্টেপ। এবং এই RDS-এই তুমি বিক্রিয়ার রেটটাকে মেজারমেন্ট করবে, এই তো। তাহলে রেট মেজারমেন্ট করতে গেলে রেটকে কিভাবে এক্সপ্রেস করা হয়? রেটকে এক্সপ্রেস করা এইভাবে, ধরো একটা বিক্রিয়া হচ্ছে A প্লাস B থেকে প্রোডাক্ট হচ্ছে C প্লাস D, তাহলে এটা রেটকে এইভাবে এক্সপ্রেস করা হয়, রেট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন, কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ A, কনসেন্ট্রেশন অফ B, এভাবে এক্সপ্রেস করা হয়। কি বললাম, ধরো এরকম একটা রিঅ্যাকশন হচ্ছে, আমি এটা এমনি লিখলাম, এটা একাধিক রকমের হতে পারে, বেসিক্যালি এটা, অর্থাৎ বিক্রিয়া ধরো একটা হচ্ছে A প্লাস B থেকে C প্লাস D হচ্ছে, এবং তাহলে সেই রকম বিক্রিয়া রেটকে আমরা এভাবে এক্সপ্রেস করি, রেট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা রেট কনস্ট্যান্ট ইনটু রিঅ্যাক্ট্যান্টগুলো, যতগুলো রিঅ্যাক্ট্যান্ট তাদের গুণফলকে মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে রেট।
ঠিক আছে। এখন এই রেটে যতগুলো তোমার সাবস্ট্রেট আছে বা যতগুলো রিঅ্যাক্ট্যান্ট আছে তার উপর ডিপেন্ড করে সেটাকে তুমি কত অর্ডার রিঅ্যাকশন করবে। যেমন ধরো এটাতে এ একটা আছে, বি একটা আছে, তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, একে বলা হলো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বা বাইমলিকুলার রিঅ্যাকশন, বিকজ এখানে দুজন ইনভলভড। সিমিলারলি যদি এরকম হতো এই বিক্রিয়াটাতে শুধুমাত্র এ আছে, তাহলে এটাকে বলতাম বাই ইউনিমলিকুলার রিঅ্যাকশন। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ রেট মেজারমেন্ট যখন আমরা করছি সেই রেট ইকুয়েশনে কজন আছে, রেট মেজারমেন্ট যখন আমরা করছি সেই রেট ইকুয়েশনে কজন আছে তার উপরে ভিত্তি করে 2, 3, 1 এই সমস্ত কথাগুলো আমরা বলে থাকি। তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা যে দু ধরনের দেখেছি সেখানে দেখা গেছে যখন এরকম কোনো সাবস্ট্রেট CH3Cl নিয়েছিলাম, এখানে আমরা NaOH দিয়েছিলাম, তাতে প্রোডাক্ট পেয়েছিলাম CH3OH প্লাস NaCl। এরকম বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে রেট যখন আমরা মাপছি তখন CH3Cl কেও পাওয়া যায় আর NaOH কেও পাওয়া যায় এখানে, অর্থাৎ দুজন ইনভলভ আছে। সেই জন্য এই ধরনের সাবস্টিটিউশনকে আমরা বাইমলিকুলার বলে থাকি, SN2 বলে থাকি। কিন্তু যখনই এই CH3Cl এটা 1 ডিগ্রি সিস্টেম ছিল, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যখনই দেখা গেছে এই সিস্টেমটাকে আমরা এরকম নিয়েছি একটা, মানে একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছি, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছি এবং NaOH দিয়েছি, প্রোডাক্ট কিন্তু একই হয়েছে। প্রোডাক্ট তোমার ওই CH3OH প্লাস NaCl একই প্রোডাক্টই হয়েছে। বাট দেখো এটা কিন্তু 1 ডিগ্রি ছিল, এটা কিন্তু 3 ডিগ্রি। এখানে যখন রেট মেজারমেন্ট করা হয়েছে, রেট মেজারমেন্ট কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, এক্সপেরিমেন্টের মাধ্যমে রেট নির্ণয় করা হয়, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট নয়। রেট মেজারমেন্ট করাটা এক্সপেরিমেন্ট করে করা হয়। তো রেটটা কিভাবে পাওয়া যায় দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র CH3Cl এর উপর রেটটা ডিপেন্ড করে আছে। অর্থাৎ আগের বিক্রিয়াটাতে যেখানে আমরা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছিলাম সেখানে রেটটা দুজনের গাঢ়তার উপর ডিপেন্ড করেছিল, তাই এটাকে বাইমলিকুলার বলেছিলাম। কিন্তু যখনই আমরা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি এরকম টাইপের, তখন দেখা যাচ্ছে রেটটা শুধুমাত্র এই যে সাবস্ট্রেট অর্থাৎ যার উপরে রিঅ্যাকশনটা হয়েছিল তার গাঢ়তার উপর নির্ভরশীল। এটা নিউক্লিওফাইল বলেছিলাম, নিউক্লিওফাইলের গাঢ়তার উপর নির্ভরশীল নয়। সেই জন্য এই ধরনের সাবস্টিটিউশনকে SN1 বলে। এখন কেন OH মাইনাস এখানে ইনভলভ হয়নি সেটা আরেকটু পরের দিকের আলোচনায়। আমি আপাতত বললাম যে SN2 এবং SN1 এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? দুজনের রেট ডিটারমিনিং স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপে যে রেট ইকুয়েশন দেখা গেছে যেখানে আমরা 1 ডিগ্রি হ্যালাইড নিয়ে রিঅ্যাকশন করছি সেখানে রেটটা নিউক্লিওফাইলের গাঢ়তার উপর ডিপেন্ড করছে আর সাবস্ট্রেটের গাঢ়তার উপর ডিপেন্ড করছে, সেই জন্য ওটাকে বাইমলিকুলার বলা হয়। যদি আমরা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়ে কাজ করি তখন দেখা যায় রেট 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হতে পারে, বেনজাইলিক হ্যালাইডও হতে পারে, সেখানে দেখা যায় যে রেটটা শুধুমাত্র সাবস্ট্রেটের গাঢ়তার উপর ডিপেন্ড করে, নিউক্লিওফাইলের গাঢ়তার উপরে নয়। সেই জন্য ওই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি SN1। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছি এরকম হয়। এইবার আমাকে দেখতে হবে যে SN2-তে কেন দুজন আছে, SN1-এ কেন একজন আছে, সেটা যদি জানতে হয় তাহলে আমাকে কিন্তু এবার SN2 রিঅ্যাকশনের ডিপে ঢুকতে হবে। এবার কিন্তু আমাকে তাহলে SN2 রিঅ্যাকশনটাকে ডিপলি স্টাডি করতে হবে। ওকে, তাহলে হেডিং করে দিলাম SN2 রিঅ্যাকশনস। এই দুটো স্টাডি করার পর SN2 অ্যান্ড SN1 রিঅ্যাকশনটা স্টাডি করার পর আমরা কি করব? আমরা SN2 এবং SN1 এর কম্পারিজন করব, তারপর ওখান থেকে কিরকম কোশ্চেন আছে এগুলো আলোচনা করব। ওকে, আচ্ছা ধরো তাহলে SN2 রিঅ্যাকশন স্টাডি করতে গেলে আমি আবার এই রিঅ্যাকশনটা নিলাম। কেন নিলাম ওই রিঅ্যাকশনটা? বিকজ এইটাতেই আমরা SN2 দেখেছিলাম, CH3Cl KOH নিয়েছি, প্রোডাক্ট হয়েছে কি CH3OH প্লাস KCl। ভেরি গুড, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা, এইবার আমাকে মেকানিজম দেখতে হবে, মেকানিজম অফ দ্য রিঅ্যাকশন, ক্রিয়া কৌশল কিভাবে হয়েছে দেখতে হবে। এরকম থেকে এরকম দিয়ে দিলাম এরকম হয়ে গেল না, কিরকম ভাবে হয়েছে দেখো। এইটাকে আমি এবার 3D-তে আনবো, 3 ডাইমেনশনাল স্ট্রাকচারে আনবো। দেখো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার মানে একটা হাইড্রোজেন নিশ্চয়ই অ্যাবভ দ্য প্লেন থাকবে, একটা হাইড্রোজেন বিলো দ্য প্লেন থাকবে,
একটা হাইড্রোজেন অন দ্য প্লেন থাকবে, এরকম থাকে। 3 ডাইমেনশন মধ্যে এরকমই হয়, অ্যাবাভ বিলো এরকম। এগুলো তো শুধুমাত্র 2D-তে এঁকেছি, তাই না? 2 ডাইমেনশনে এঁকেছি। 3D-তে আঁকলাম। আচ্ছা, OH মাইনাস দিয়েছিলাম, KOH মানে OH মাইনাস, তুমি ভালো করে জানো। আচ্ছা, এই কার্বনটা কি হয়? এই কার্বনটা sp3 কার্বন, তাই না? তাহলে OH মাইনাসটাকে এখানে আক্রমণ করেছে, আর এই নিউক্লিওফাইলটা Cl মাইনাসটা বেরিয়ে যাবে আক্রমণ করার সঙ্গে সঙ্গে। কিন্তু মাঝখানে একটা স্টেপ হয়, কিরকম স্টেপ সেটা আমরা এখানে দেখাই না, সেটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট, সেটাকে আমরা TS বা ট্রানজিশন স্টেট, বাংলায় বলে সন্ধিগত অবস্থা। সন্ধিগত অবস্থা, ঠিক আছে? খুবই আনস্টেবল বা হাইপোথেটিক্যাল একটা স্টেপ। এই ট্রানজিশন স্টেটটা না দেখতে এরকম হয়। কি জিনিস ট্রানজিশন স্টেট সেটা বলছি আমি, আপাতত এটা দেখো, তারপরে বলছি। যেরকম ভাবে করছি ঠিক সেভাবে করো, ভালো করে বুঝে যাবে। এরপরে প্রোডাক্ট হবে, প্রোডাক্টের নিচে লিখছি, প্রোডাক্টের আমি বিলো পজিশন লিখছি, এখানে লিখছি TS। আচ্ছা, TS এর জায়গাটা মুছে দিলাম, এখানটা প্রোডাক্টটা লিখলে দেখতে পাবে, এখানে লিখলাম প্রোডাক্টটা। তোমরা TS লিখবে, লিখে পরে এভাবে লিখবে। তারপরে আলটিমেটলি যে প্রোডাক্টটা দেখা যায়, এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, থার্ড ব্র্যাকেটের মাথায় একটা সমান চিহ্ন দিয়ে কাটা আছে, ঠিক আছে? মানে ওটাকে ট্রানজিশন স্টেট বা আনস্টেবল স্টেট বোঝানোর জন্য দেওয়া হয়। এই চিহ্নটাকে দেওয়া হয় কখন? আনস্টেবল স্টেট বোঝানোর জন্য, অর্থাৎ ওই যে কম্পাউন্ডটা এটা স্টেবল নয়, এটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তাহলে প্রোডাক্টটা যেটা দেখা যায় সেটা হচ্ছে CS সঙ্গে OH টা রয়ে গেছে, Cl টা বেরিয়ে গেছে, আর হাইড্রোজেনগুলো এভাবে রয়েছে। এটা ভালো করে প্রত্যেকটা স্টেপ এখানে দেখো কিরকম ভাবে রিঅ্যাকশনটা হলো, দেখো কিরকম রিঅ্যাকশনটা হলো। দেখো OH মাইনাসটা এখানে অ্যাটাক করেছে, অ্যাটাক করার কারণ জানো, এর মাঝে ডেল্টা প্লাস চার্জ আছে আর এটার মাঝে মাইনাস চার্জ আছে। নেগেটিভ চার্জ পজিটিভে অ্যাটাক করবে, এটাই খুব স্বাভাবিক। তার মানে কি অ্যাটাক করছে মানে কি, একটা বন্ড এখানে তৈরি হবে। যে মুহূর্তে এখানে একটা বন্ড তৈরি হবে সেই মুহূর্তে এই বন্ডটাকে ওকে ব্রেক করতে হবে। তার মানে এই রিঅ্যাকট্যান্ট আর এই প্রোডাক্টের মাঝখানে তুমি কি আশা করতে পারো না যে এমন একটা স্টেপ অবশ্যই ছিল? তুমি খেয়াল করে দেখো, রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের দিকে তাকাও। রিঅ্যাকট্যান্টে কার্বন এবং ক্লোরিনের মধ্যে বন্ড ছিল, প্রোডাক্টে কার্বন এবং ক্লোরিনে কোনো বন্ড নেই। রিঅ্যাকট্যান্টের দিকে তাকাও, রিঅ্যাকট্যান্টে কার্বন এবং OH এর মধ্যে কোনো বন্ড ছিল না, প্রোডাক্টে কার্বন এবং OH এর বন্ড আছে। তার মানে মাঝখানে একটা দশা তো এমন ছিল যেখানে কার্বনের সঙ্গে OH টা জুড়ছে এবং ক্লোরিনটা বেরিয়ে যাচ্ছে, এরকম একটা দশা থাকা উচিত, তাই না? আমি দেখলাম প্রথমে AB বন্ড ছিল, পরে দেখছি AB বন্ড নেই, তার মানে AB বন্ডটা কোনো একটা সময় ভেঙে গেছিল, তো সেরকম একটা দশা তো থাকা উচিত মাঝখানে। তো সেই মাঝের এই দশাটাকে আমরা ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটে খেয়াল করে দেখো, ক্লোরিন CCl বন্ডকে ডটেড লাইনে দেখানো হয়েছে, অর্থাৎ কার্বন ক্লোরিন বন্ডটা দুর্বল হচ্ছে, ভেঙে যাবে আস্তে আস্তে। আর দেখো OH বন্ডটা দেখো এখানে ডটেড লাইনে দিয়েছি, বিকজ OH বন্ডটা এখানে কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। এর পরের ধাপে CCl বন্ডটা আর নেই, আর OH বন্ডটা রয়ে গেছে। অর্থাৎ এই ধাপটা দেখাচ্ছে নতুন বন্ড তৈরি হচ্ছে এবং একই সঙ্গে একটা পুরনো বন্ড কিন্তু ভেঙে যাচ্ছে। চার্জটা এরকম কেন দিয়েছি, ডেল্টা মাইনাস কেন দিয়েছি? OH মাইনাসের মাথায় প্রথমে কমপ্লিট নেগেটিভ চার্জ ছিল, কমপ্লিট নেগেটিভ চার্জ। কিন্তু OH যেহেতু ইলেকট্রন দিয়ে দিয়েছে এখানে বন্ড করার জন্য, তাহলে OH এর মাথায় চার্জের ডেনসিটি কমে গেছে, সেই জন্য লিখেছি OH ডেল্টা মাইনাস। আচ্ছা, এখানে কেন ডেল্টা মাইনাস দিয়েছি? ডেল্টা মাইনাস বিকজ এই বন্ডের ইলেকট্রনগুলো উঠে ক্লোরিনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, কমপ্লিটলি এখনো যায়নি, কিছুটা গেছে, তাই জন্য ডটেড লাইনে দিয়েছি। বন্ডটা ভাঙছে, ভেঙে গেলে কি হবে, সব ইলেকট্রন চলে যাবে, অর্থাৎ প্রোডাক্টটা তোমার এখানে Cl মাইনাস চলে আসবে আলাদা করে। তাহলে এই জন্য এখানে দেখানো হয়েছে। এবং খেয়াল করে দেখো, এই যে দশাটা এটা দেখতে অনেকটা sp2 এর মতো, sp2 কার্বনের মতো, বিকজ এই বন্ডগুলো কোনোটাই সলিড বন্ড নয়, একটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ড তৈরি হচ্ছে। তাহলে এই মধ্যবর্তী এই যে দশাটা, এটাকে বলা হয় একটা sp2 স্টেট। দিয়ে প্রোডাক্টটা আবার দেখো কার্বনটা sp3 হয়ে গেছে। একটু ডিফিকাল্ট লাগছে বুঝতে পারছি জিনিসটা, তবে দু চারবার করলে, বই থেকে রিডিং করলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে SN2 রিঅ্যাকশনের মেকানিজমটা কি দেখলাম? SN2 রিঅ্যাকশনের মেকানিজম দেখলাম, নিউক্লিওফাইল এসে সাবস্ট্রেটে অ্যাটাক করে। আচ্ছা দেখো তো অ্যাটাকিং পজিশনটা দেখো তো, অ্যাটাকিং পজিশন দেখো, যেখানে যে কার্বনের ক্লোরিন বন্ড আছে তার ঠিক ব্যাক সাইড থেকে অ্যাপ্রোচ হয়েছে, অর্থাৎ SN2 রিঅ্যাকশনে সবসময় ব্যাক সাইড অ্যাটাক হবে।
ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। SN2 রিঅ্যাকশনে সব সময় ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার ব্যাক সাইড থেকে কেন অ্যাপ্রোচ করবে, SN2 রিঅ্যাকশনে ব্যাক সাইড থেকে কেন অ্যাপ্রোচ করবে, এটা তুমি প্রশ্ন করতে পারো। ঠিক আছে, এটা বুঝলাম না, এখানে আরো কিছু কথা বলার আছে আমার এখানে SN2 তে, এখানেই সমস্ত কথাগুলো বলবো। খেয়াল করে দেখো, এই যে কার্বনটা ক্লোরিনের সঙ্গে যেখানে বন্ড করে আছে সেটা এরকম একটা বন্ড করে আছে, এবং এটা কি কার্বন, এটা sp2 কার্বন বলেছে, এই কার্বনটা sp2। তাহলে sp2 কার্বনের স্ট্রাকচার তোমরা ক্লাস 11 যদি ভুলে গিয়ে থাকো আমার কিছু করার নেই, 11 এ গিয়ে কার্বন কার্বনের স্ট্রাকচারটা দেখে আসবে, দেখবে sp2 কার্বনগুলো এরকম দেখতে হয়, তিন দিকে তিনটে বন্ড থাকে, উপরে আর নিচেটা p অরবিটাল, আনহাইব্রিডাইজড p অরবিটাল পড়ে থাকে। তো এটাকে যদি ঘুরিয়ে লেখো, এখানটা এটাকে মনে করো আমি এইভাবে এরকম ভাবে ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে এভাবে লেখো, তাহলে কি হবে, এই বন্ডটা এদিকে আসবে, এটা এদিকে যাবে, তাই হবে তো। sp2 কার্বন দেখতে এরকম হয়, sp2 কার্বনে দুটো তিনটে সলিড বন্ড থাকে আর একটা p অরবিটাল থাকে। খেয়াল করে দেখো, একটা p অরবিটাল এরকম ভাবে থেকে থাকে। খেয়াল করে দেখো, সেই p অরবিটালের একদিকে ক্লোরিন অ্যাটাচ রয়েছে অলরেডি, সেই p অরবিটালের একদিকে ক্লোরিন অ্যাটাচ রয়েছে। তাহলে OH মাইনাসটা যদি এদিক থেকে আসতো, সামনের দিক থেকে আসতো, একটা অরবিটাল যেটা অলরেডি ক্লোরিন অকুপাই করে রেখেছে সেটাতে OH মাইনাস কি করে বন্ডিং করবে, অর্থাৎ বন্ডিং কি করে হয়, অরবিটালগুলো যখন ওভারল্যাপ করে তখনই তো বন্ডিং হয়। তাহলে যে p অরবিটালে ক্লোরিন অলরেডি ওভারল্যাপ করে রেখেছে সেখানে তুমি আরেক একজনকে নিয়ে এসে কি করে ওভারল্যাপ করাবে, একই অরবিটাল দুজন একসাথে ওভারল্যাপ করবে কি করে। খেয়াল করে দেখো, CCl বন্ড অর্থাৎ কার্বন ক্লোরিনের বন্ডের ঠিক উল্টো দিকে একটা কিন্তু p অরবিটাল এখন ফাঁকা পড়ে আছে। তাহলে OH মাইনাস যদি এই দিক থেকে একটা অ্যাপ্রোচ করে তাহলে দেখো এখানে ওভারল্যাপটা ভালো হবে, বলতে পারলাম। এই জন্য দেখো ব্যাক সাইড অ্যাপ্রোচটা ঘটে। কি বললাম বুঝতে পারো, কেউ কেউ স্টেডিক হিন্ড্রেন্সের কারণ বলে, কেউ কেউ নেগেটিভ চার্জের কথা বলে, সব কিছু দেখার দরকার নেই। মাল্টি থিওরি যে নতুন বইটা, নতুন ভার্সনের যে বইটা হয়েছে সেখানে দেখবে SN2 বিক্রিয়ার যে রিঅ্যাকশন আলোচনা করা হয়েছে সেখানে দেখবে ওয়াই ব্যাক সাইড অ্যাপ্রোচ বলে একটা অরবিটাল ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটা দেখানো হয়েছে। ওখান থেকে তোমরা কিন্তু ব্যাপারটাকে ভালো করে দেখে নেবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে SN2 বিক্রিয়া এটা দেখলাম। আচ্ছা, আরো একটা বিষয় এখানে বলার আছে, সেখানে হচ্ছে খেয়াল করে দেখো, ক্লোরিন বন্ডটা যেদিকে ছিল OH বন্ডটা দেখো উল্টো দিকে এসেছে। খেয়াল করে দেখো, স্ট্রাকচারটা দেখো উল্টে গেছে। আগে দেখো সিস্টেমটা কিরকম ছিল, প্রোডাক্টটা কি দেখো উল্টে গেছে, তাই না? অর্থাৎ SN2 তে এটাকে বলা হয় ইনভার্সন অফ কনফিগারেশন, অর্থাৎ কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাওয়া, ঘুরে যাওয়া। কি বললাম? তাহলে SN2 তে আমরা কি দেখতে পাই, SN2 তে আমরা কি দেখতে পাবো, ইনভার্সন অফ কনফিগারেশন, অর্থাৎ কনফিগারেশনটা উল্টে যায়। যেদিক থেকে ক্লোরিন ছিল নিউক্লিওফাইল ঠিক উল্টো দিকে আসে, স্ট্রাকচারটা দেখো উল্টে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? 2 নম্বর আর কি শিখলাম এখান থেকে, ব্যাক সাইড অ্যাপ্রোচ ঘটে, ব্যাক সাইড অ্যাপ্রোচ অফ দ্য নিউক্লিওফাইল, ব্যাক সাইড অ্যাপ্রোচ অফ দ্য নিউক্লিওফাইল। ঠিক আছে, নেক্সট আর কি দেখলাম এখান থেকে বলতে পারবে? আর কি হতে পারে? ব্যাক সাইড অ্যাপ্রোচ বললাম। আরেকটা দেখো, দিকটা খেয়াল করে দেখো, যদি আমরা এরপরে আলোচনা করব যে কেন এখানে প্রাইমারি সিস্টেমে হয়েছে। SN2 রিঅ্যাকশনটা জেনারেলি 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে ভালো হয়, প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে হয়, অ্যালকিল হ্যালাইড এই সিস্টেমে ভালো। তাহলে কি শিখলাম? ইনভার্সন অফ কনফিগারেশন হয়, ব্যাক সাইড অ্যাপ্রোচ হয়, আর কি দেখলাম? এই সিস্টেমটা, এই ধরনের রিঅ্যাকশন 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে ভালো হয়। তার কারণ কি, যখনই তোমার 1 ডিগ্রি থেকে তোমার 2 ডিগ্রি 3 ডিগ্রি হবে, অর্থাৎ দেখো এই সংখ্যাগুলো বাড়বে, মানে এটা CH3 হয়ে যাবে, এটা মনে করো CH3 হয়ে যাবে, এগুলো এত বড় বড় হয়ে যাবে যে OH মাইনাসটা ব্যাক সাইড থেকে ঢুকতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ এই কার্বনটা যত ভারী হবে, অর্থাৎ এখানে যত গ্রুপগুলো বড় বড় হবে, তত কিন্তু OH মাইনাসের ব্যাক সাইড থেকে অ্যাপ্রোচ করে রিঅ্যাকশন করাটা কঠিন হয়ে পড়বে। সেজন্য প্রাইমারি সিস্টেম যেখানে সবগুলো হাইড্রোজেন, সেখানে রিঅ্যাকশন একটু ভালো হবে। এই জন্যই বলা হয়েছে যে SN2 রিঅ্যাকশনটা সবসময় প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে কিন্তু খুব ভালো হয়। বুঝতে পারলাম? আচ্ছা,
আর কি বলবো এখানে, এটা বললাম প্রাইমারি ব্যাক সাইড অ্যাপ্রোচ বললাম, ইনভার্সন কনফিগারেশন বললাম। নেক্সট যেটা বলার কথা সেটা হচ্ছে খেয়াল করে দেখো এই সিস্টেমগুলো মানে এই ধরনের রিঅ্যাকশনস গুলো কোথায় ভালো হয়, লেস পোলার সলভেন্ট, লেস পোলার সলভেন্টে রিঅ্যাকশনস গুলো ভালো হয়। অর্থাৎ অধ্রুবীয় অর্থাৎ কম পোলার যে দ্রাবকগুলো, যে সলভেন্টগুলোতে পোলারিটি কম আছে সেখানে এগুলো ভালো হয়। বা কেউ কেউ বলে লেস পোলার বা পোলার অ্যাপ্রোটিক, ভালো কথা, লেস পোলার না বলে এইটা বললে আরো ভালো হয়, সরি পোলার অ্যাপ্রোটিক বললে ভালো হয়। পোলার বাট অ্যাপ্রোটিক, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে ভালো হয়। পোলার অ্যাপ্রোটিক কেন, পোলার অ্যাপ্রোটিক কেন, অ্যাপ্রোটিক মানে যারা প্রোটন দিতে পারে না অর্থাৎ হাইড্রোজেন বন্ড করতে পারে না এরকম সলভেন্টে ভালো হয়। এটা আমরা যখন SN1 এবং SN2 এর কম্পারিজন করব তখন আলোচনা করব। আপাতত এই পয়েন্টগুলো লিখে রাখো। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে SN2 ভালো হয়। পোলার অ্যাপ্রোটিক কারা, কিরকম সলভেন্ট, ওই ডাইমিথাইল সালফোক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এই ধরনের যে সিস্টেমগুলো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এটা ভালো হয়। SN2টা ওখানে ভালো হয়। ডাইমিথাইল সালফোক্সাইড বললাম, আরেকটা লিখে রাখো DMF, NN ডাইমিথাইল ফরমামাইড, DMF, NN ডাইমিথাইল ফরমামাইড, এই ধরনের সলভেন্টে অ্যাসিটোন এগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এখানে SN2 ভালো হয়। ঠিক আছে, তাহলে SN2 এর রেসপেক্টে এখানে যা যা বলার মোটামুটি বললাম। 1 ডিগ্রিতে ভালো হয় সেটা এখানে বললাম। আচ্ছা নেক্সট আমাদের যেটা বলতে হবে এবারে সেটা হচ্ছে আরেকটা বলে দিলাম, কি বললাম, যে এখানে যত বেশি বাল্কনেস বাড়বে অর্থাৎ 1 ডিগ্রি থেকে যখন তুমি 2 ডিগ্রি সিস্টেমে যাবে অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড 1 ডিগ্রি থেকে SN2 ভালো হয়, 2 ডিগ্রি থেকে 2 ডিগ্রি আবার ভালো হয় 3 ডিগ্রি থেকে। তাহলে কি বললাম, যত আমরা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যাব SN2 কি হবে, SN2 কমবে, SN2 কিন্তু কমে যাবে। কেন কমে যাবে বলে দিলাম, যে এই সিস্টেমটা যত বেশি ভারী হবে তত তোমার ব্যাক সাইড অ্যাপ্রোচটা কিন্তু আটকে যাবে। ব্যাক সাইড অ্যাপ্রোচ না হলে কিন্তু এটা হবে না। দ্বিতীয় নম্বর, SN2 রিঅ্যাকশন আর দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকে। SN2 রিঅ্যাকশন আর দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকে। কোন ফ্যাক্টর, সলভেন্ট ইফেক্ট বললাম, সলভেন্ট কোন ধরনের সলভেন্টে ভালো হয়, পোলার অ্যাপ্রোটিকে ভালো হয়। আর দুটো ফ্যাক্টর, সেটা হচ্ছে নেচার অফ নিউক্লিওফাইল, আরেকটা হচ্ছে নেচার অফ নিউক্লিওফাইল বললাম, অর্থাৎ নিউক্লিওফাইল কি ধরনের সিলেক্ট করছো তার উপর SN2 ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে নেচার অফ লিভিং গ্রুপ। এগুলো এই লিভিং গ্রুপ যত ভালো হবে, লিভিং গ্রুপ যত ভালো হবে তত ইজিলি সে বেরিয়ে যাবে। লিভিং গ্রুপ যত ভালো হবে তত ইজিলি সে বেরিয়ে যাবে। যত ইজিলি লিভিং গ্রুপগুলো বেরিয়ে যাবে তত ফাস্টার রেটে রিঅ্যাকশনগুলো হবে। অর্থাৎ লিভিং গ্রুপ যদি ভালো হয় তাহলে SN2 রেট ভালো হবে। অর্থাৎ লিভিং গ্রুপ যদি গুড হয়, লিভিং গ্রুপ কি হলো, যত বেশি গুড হবে তত SN2 বেশি হবে। বলতে বললাম লিভিং গ্রুপগুলো কখন গুড হবে, যে সমস্ত লিভিং গ্রুপগুলো তোমার সাইজে বড় তারা ভালো লিভিং গ্রুপ। আর কখন হতে পারে, যে সমস্ত লিভিং গ্রুপে নেগেটিভ চার্জ স্টেবিলাইজড তারা ভালো লিভিং গ্রুপ। কি বললাম, সাইজে বড় যারা তারা ভালো লিভিং গ্রুপ, মানে যারা ভালো বেস, যদি ভালো বেস বুঝতে না পারো এইভাবে মনে রাখো, যারা সাইজে বড় তারা ভালো লিভিং গ্রুপ। আর কারা বড় লিভিং গ্রুপ, যারা নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করতে পারে। যেমন ধরো F মাইনাস ভার্সেস I মাইনাস, কোনটা ভালো লিভিং গ্রুপ, অবভিয়াসলি I মাইনাস, বিকজ দেখো I মাইনাস তোমার সাইজে বড় হওয়ার জন্য কি হবে, নেগেটিভ চার্জটাকে নিজের চারিদিকে ছড়িয়ে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে F মাইনাস থেকে I মাইনাস হচ্ছে তোমার ভালো লিভিং গ্রুপ। আবার OH মাইনাসের থেকে CH3COO মাইনাস যদি এরা লিভিং গ্রুপ হিসাবে কাজ করে, তো যদি এরা জেনারেলি নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, আমি বলছি যদি এরা লিভিং গ্রুপ হিসেবে কাজ করে তাহলে OH মাইনাসের থেকে CH3COO মাইনাস ভালো লিভিং গ্রুপ। কেন, বিকজ এখানে এই নেগেটিভ চার্জটা
রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করতে পারে, স্টেবিলিটি পেতে পারে। তাহলে এই গেল তোমার নেচার অফ লিভিং গ্রুপের উপর ডিপেন্ড করা। এগুলো আমরা ডিটেলে আবার আলোচনা করবো, কোশ্চেন আনসার ডিসকাস করবো যখন। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে নেচার অফ নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে যে এই ইলেকট্রনটা দিচ্ছে সে, যারা ভালো বা খুব ইজিলি ভালোভাবে ইলেকট্রন দিতে পারবে তাদের ক্ষেত্রে রিয়াকশনটা ভালো হবে। অর্থাৎ নিউক্লিওফাইল যদি গুড হয়, নিউক্লিওফাইল যদি গুড হয় তাহলে তোমার SN2 ভালো হবে। নিউক্লিওফাইল কারা গুড, কারা ভালো দেবে না, যারা লেস ইলেকট্রোনেগেটিভ তারা ভালো। যেমন F মাইনাস ভার্সেস I মাইনাস যদি ভাবি, F মাইনাস ইজিলি ইলেকট্রন দেবে নাকি I মাইনাস ইলেকট্রন ইজিলি দেবে? অবভিয়াসলি I মাইনাস যেহেতু কম ইলেকট্রোনেগেটিভ তাহলে ও সহজেই ইলেকট্রন ছাড়তে পারবে, তাই না? তাহলে I মাইনাস হবে তোমার ভালো নিউক্লিওফাইল। আরেকটা কখন হতে পারে, যাদের ইলেকট্রন ডেনসিটি বেশি আছে, যেমন ধরো OH মাইনাস ভার্সেস CH3O মাইনাস। এখন OH মাইনাসে অক্সিজেন ডোনেশন হবে, CH3O মাইনাসে O মাইনাস ডোনেশন হবে। অর্থাৎ ধরো একটা রিঅ্যাকশন যদি এরকম হয়, ধরো এইরকম X আছে, তুমি এখানে CH3O মাইনাস দিয়ে রিঅ্যাকশন করিয়েছো, এটাতে ভালো হবে নাকি এই রিঅ্যাকশনটাতে তুমি যদি OH মাইনাস দিয়ে রিঅ্যাকশন করো তখন রিঅ্যাকশনটা ভালো হবে? কখন ভালো হবে? এখানে ভালো হবে না এখানে ভালো হবে? অবভিয়াসলি এখানে ভালো হবে। কেন এখানে ভালো হবে? বিকজ খেয়াল করে দেখো CH3O মাইনাস সিস্টেমে এই CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের মাথায় বাড়িয়ে দেয়। তাহলে অক্সিজেনের মাথায় কিন্তু এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি দেন OH মাইনাস। তাহলে যেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি তার ডোনেশন পাওয়ারও বেশি, আর যার ডোনেশন পাওয়ার বেশি তার কিন্তু রিঅ্যাকশন করার টেন্ডেন্সিও বেশি। তার মানে কি বললাম, লিভিং গ্রুপ কোথায় বেটার হবে? যদি ডিফারেন্ট অ্যাটম হয়, সেখানে যে কম ইলেকট্রোনেগেটিভ এবং আকারে বড় সে হচ্ছে ভালো লিভিং গ্রুপ। আর যদি একই ধরনের অ্যাটম থাকে সবগুলোতে তাহলে তোমাকে দেখতে হবে যে অ্যাটমটার মাথায় ইলেকট্রন ডেনসিটি বেশি আছে সেটাই তোমার ভালো লিভিং গ্রুপ এবং সেখানে SN2টা ভালোভাবে হবে। এরপরের যে লেকচারটাতে আমরা SN1 নিয়ে আলোচনা করব, তারপরে লেকচারে SN1 এবং SN2কে কম্পেয়ার করব।